আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এসকেএসএফ কাউন্সিলিং সেন্টার অ্যান্ড স্মার্ট লাইব্রেরির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি ম্যাম আপনাকে। আমরা কাউন্সিলিং এবং প্যারেন্টিং এর একটি স্পেশাল প্রোগ্রাম নিয়ে কার্যক্রম শুরু করছি আজকে। এটা আমাদের 6 দিন 6 ঘন্টা। আমরা এক এক দিন মানে প্রথম দিনও মানে বেশি সময় নিয়েও এই সেশনটি চালাতে পারি। তো কমপক্ষে 40 মিনিট থেকে 1 ঘন্টা আমাদের সেশনটা চলবে ইনশাআল্লাহ। তো প্রথমেই আমি গুগল থেকে গুগলে আর কি একটি পেজে গিয়ে আমি আবার দেখাচ্ছি আপনাকে। আপনি গুগলে গিয়ে SQSF.org লিখবেন। লিখলে আমাদের সাইটটি আসবে। তো এই সাইট আসার পরে আমরা প্রথমেই যোগদানের আবেদন ফরম একটি পেজ আছে, সেখানে গেলাম। তো সেখানে গিয়ে আমরা প্রথমে তাসহিহুল কোরআন শিক্ষা ফাউন্ডেশন আমাদের মূল প্রতিষ্ঠান এবং 1 নম্বর কাউন্সেলিং অ্যান্ড প্যারেন্টিং এবং গাইডলাইন, এটা আমরা সিলেক্ট করলাম। তো এই লিঙ্কটা আমি আপনাকে দিচ্ছি। আপনি যদি মোবাইল থেকে নিজে এক্সপার্ট হন, যদি ফর্মটি পূরণ করতে পারেন করবেন, নাহলে আমি করে দিচ্ছি আর কি। তারপর আমি আপনাকে পাঠিয়ে রাখলাম পেজের লিঙ্কটি। আচ্ছা, তো আপনি আপনার বাচ্চার নামটা বলবেন, আমি পূরণ করে দিচ্ছি। জি, বাচ্চার নামটা একটু বলবেন। মোহাম্মদ সামি। MD সামি, বানান ঠিক আছে? SAMI। হ্যাঁ। হ্যাঁ, সামি। আচ্ছা, জি ম্যাম। আপনার ফোন নাম্বারটা আমি পরে দিচ্ছি। হ্যাঁ, আপনার যে নাম্বারটা আমি এখানে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটা আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে জানিয়ে রাখেন। আমাদের ক্লাসটি রেকর্ড হচ্ছে, তো এই জন্য ফোন নাম্বারটা এখানে আপনাকে মানে দিব না, পরে দিব আর কি। আচ্ছা, এরপরে আপনি আমাদের এই সাইটের হোম পেজ যেটা বলি আমরা, প্রথম যে পেজটা আছে সেটাকে হোম পেজ বলি। এখানে বাচ্চাদের সমস্যার ধরনগুলো লেখা মানে লেখা আছে, আপনি কি দেখতে ফর্মটা পাচ্ছেন? আমি না হয় পরে ফিল আপ করে দিব। না, আমাদের এখানে অনেক কাজ আছে। আমাদের এখানে কাজ আছে, তাড়াহুড়া করবেন না। জি, তো আপনি একটু আমাকে বলেন যে আপনি কি দেখতে পাচ্ছেন সমস্যাগুলো আমার স্ক্রিনে? দেখা যায়? হ্যাঁ। আচ্ছা, আপনার যে সমস্যাগুলো আছে আমাকে বলবেন। জি, দেখা যাচ্ছে। ক্রমিক নাম্বারগুলো বলবেন, আমি এগুলো আমি লিখবো ফরমে। আপনার বাচ্চার সমস্যাগুলো আমাকে বলবেন। হ্যাঁ, পড়াশোনা মনোযোগ এটা কি আছে? আমার কথা। হ্যাঁ, হ্যাঁ। জি, আমি এই সমস্যাগুলো আমি লিখছি। জি, তারপর আমাকে বলেন। 2 নম্বর আছে রেজাল্ট দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, এটা কি আছে? হ্যাঁ, দ্রুত বলতে হবে, আমি এগুলো তাড়াতাড়ি নোট করবো। জি, হ্যাঁ, এটা চলে যায় তো এই জন্য। না আমি আপনি বলার পরে নিয়ে যাব। 3 নম্বর মোবাইলে কি আসক্তি আছে? মোবাইলে গেমস খেলে অথবা কোনো ধরনের বদ অভ্যাস আছে কিনা হ্যাঁ, মোবাইল? হ্যাঁ, মোবাইল আসক্তি আছে। আচ্ছা, ঠিক আছে। জি, একটু আওয়াজ করতে পাশে আওয়াজ করতে তো নিষেধ করবেন। হ্যাঁ, আমাদের ক্লাস পরে পিতা মাতার কথা শুনে না। আপনার সাথে কি বেয়াদবি করে, কথা বললে ঘরমি করে, শুনে না, এরকম এরকম হয় তো না? না, না, বেয়াদবি করে না। আচ্ছা, তাহলে অন্যদের তুলনায় বুদ্ধি কম, অল্পতে রেগে যায়, জিনিস জিনিস ছুঁড়ে মারে, এমন কিছু আছে? খুব রেগে যায় হঠাৎ, বুঝতেই পারে না যে কেন এত রাগ করছে। হ্যালো, জি ম্যাম। ম্যাম আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন না? এতক্ষণ শুনতে পাইনি, এখন শুনতে পেয়েছি। হ্যাঁ, রেগে যায় কিনা, খুব রাগ হয় কিনা এটা বলেন।
হ্যাঁ, রাগ হয়। জিনিস ছুঁড়ে মারে রাগের কারণে? রাগের পরিমাণ কেমন? হ্যাঁ, জিনিস ছুঁড়ে মারে। হ্যাঁ, অনেক দুষ্ট হয়ে গেছে। এর মানে আগে দুষ্টমি কম করতো, এখন অনেক বেশি দুষ্টমি করে। মানুষের মেয়েদেরকে হাত দেয় বা অতিরিক্ত যেটা চোখে পড়ে মানুষের, এই ধরনের কোনো। না, না, আচ্ছা। না, না, আত্মবিশ্বাসের না, ঘাটতি। এটা নেই। অনেক সময় বলে যে আমি মানে হ্যাঁ, এটা হতাশ। হতাশ আছে না, হতাশা। আত্মবিশ্বাসের ঘাটতি। আত্মবিশ্বাসে ঘাটতি না। ওভার আত্মবিশ্বাস আছে, মানে বেশি বোঝে, সব বেশি করে বুঝে, ফেলবে সব। সব বেশি বুঝে ফেলে না, আচ্ছা। তাহলে এটা লিখলাম না, ঠিক আছে। অল্পতেই হতাশ হয়ে পড়ে, এটা সমস্যা নেই। তাহলে আত্মহত্যার কথা, যে আমি বেঁচে থেকে লাভ কি, আমার এর ভাল লাগে না, আমার দুনিয়া, এরকম কোনো কথাবার্তা বলে? হ্যাঁ, এরকম বলে মাঝে মাঝে। বলে না, আচ্ছা। কোন সময় বলে এরকম? পড়াশোনার কথা বললে, না আপনি কোনো শাসন করলে, না? আচ্ছা, এটি পরে বিস্তারিত শুনবো, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, পড়াশোনার ব্যাপারে একটু চাপ দিন নিজেকে সবসময়। কি আঘাত করে, কোনো হাত টাত কাটে বা মুখ কামড়ায়? শাসন করলেই আচ্ছা। বলে তো। নিজেকে, নিজেকে আঘাত করে কিনা? না, এটা করে দেয়ালে না। বাড়ি দেওয়া, দেয়ালে বাড়ি দেওয়া, অথবা কোনো কিছু দিয়ে বাড়ি দেওয়া, বা নিজেকে হাত পা কাটা, এরকম কোনো কিছু নাই না? না, না, এটা করে না। আচ্ছা, তাহলে বলেন যে খারাপ সঙ্গ, মানে খারাপ ছেলেদের সাথে মিশে কিনা, ছেলে বা মেয়ে? না, এটাও নেই। আচ্ছা, সবসময় বাসায় থাকে না? না, না। আচ্ছা। হ্যাঁ, সবসময় বাসায় থাকে। ইসলামী শিক্ষা থেকে, মানে ইসলামী শিক্ষা কেমন দিয়েছেন? নামাজ পড়ে কিনা, ও কোরআন পড়ে? ইসলামিক শিক্ষা বলতে ও 5 বছর পর্যন্ত ও মাদ্রাসায় ছিল। এই এই বছর ওর স্কুলে ভর্তি করছে, ও মাদ্রাসায় পড়বে না এখন আর। আচ্ছা আচ্ছা, মাদ্রাসায় ছিল। অতিরিক্ত জেদ। হ্যাঁ। আচ্ছা, জেদের পরিমাণ তো একবার লিখলাম, জেদের পরিমাণ কেমন বলেন? না, যখন রাগ করে তখন অতিরিক্তই করে, কিন্তু এমনি তো নর্মালি সবসময় রাগ করে না। খুব করে না, আচ্ছা। ঠিক আছে ম্যাম। তারপর হলো স্কুল মাদ্রাসায় যেতে চায় না, আছে সমস্যাটা? হ্যাঁ, যেতে চায় না। আচ্ছা। হ্যাঁ, এটাই। জি। তারপর হলো বড়দের মুখে মুখে তর্ক করে, অন্য, আপনি ছাড়া অন্য হ্যাঁ, কারোর সাথে মুখে মুখে তর্ক করে আছে। হ্যাঁ, তর্ক করে। আচ্ছা, পড়ার টেবিলে বসতেই চায় না, খালি মোবাইল দেখে। হ্যাঁ। একদম ঘরে থাকে না, বাহিরে বাহিরে ঘুরে। না, এটা নাই। সারাক্ষণ রুম বন্ধ করে একা থাকতে পছন্দ করে। না, না, চুরি করে বিভিন্ন জিনিস নিয়ে আসে। না। কি সব আজগুবি উদ্ভট চিন্তা প্রশ্ন করে। হ্যাঁ, এটা আছে। আচ্ছা। তারপর মরে যাবে বলে হুমকি দেয়। না, কি নাই। আচ্ছা, জিনিস ভয় পায়, পরীক্ষা, শব্দ, আলো, অন্ধকার বা অন্য কিছু ভয় পায়। না, 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 ভয় পায় না। চঞ্চলতা অনেক বেশি ছিল, হঠাৎ চুপ হয়ে গেছে, চঞ্চলতা কমে গেছে, এমন কোনো সমস্যা আছে? না, না, চঞ্চলতা বেড়ে গেছে। আচ্ছা, বেড়ে গেছে না, আচ্ছা। স্কুল মাদ্রাসায় গিয়ে খালি মারামারি করে, বিচার আসে, এমন আছে, এমন হয়? হ্যাঁ, হ্যাঁ, এরকম হয়। জি, তারপর হলো যা দেখবে তাই কিনতে হবে, যা চাইবে তাই দিতে হবে, এই প্রবলেম আছে?
না, এটা না। আচ্ছা, ধূমপান করে? না, অবৈধ প্রেম ভালোবাসা কোনো মেয়ের সাথে সম্পর্ক না, আছে? না, না, পর্ণ ইত্যাদি আসক্তি আছে? না, না, কোনো না, ও ধরনের আমার মোবাইল মোবাইল আসক্ত, কিন্তু সেটা আমার মোবাইলই আমার কাছে বসে বসেই কি দেখে। দেখে সে মোবাইলে বেশি? গেম দেখে আর যে ইউটিউবের ভিডিও গুলো দেখে। কি ধরনের ভিডিও দেখে? ওই যে এক একটা রিভিউ, যেমন গাড়ির রিভিউ, নাটক, তারপরে এক একটা কার্টুন? পারফিউমের রিভিউ। না, না, নাটক দেখে না, কার্টুন দেখে না। রিভিউ আচ্ছা টিভিউ দেখে, খাবারের রিভিউ, তারপর পাখির হাট। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি হোয়াটসঅ্যাপে আমাকে একটু আপনার ফোন নাম্বারটা দেন। বাচ্চার বয়স বলেন, বয়স কত? বয়স হচ্ছে 14+। একটু তারিখটা সহ বলতে হবে, তারিখ, মাস, সাল। তারিখ হচ্ছে 15ই আগস্ট দুই হাজার পনেরো এগারো 15/8/2011। জি ম্যাম, আপনার বাসাটা বলবেন, বাসাটা কোথায়? সেটা হচ্ছে নতুন বাজার ভাটা। নতুন বাজার হুম। ভাটারা বলে না? জি, আর কি বলে? নতুন বাজার এটা ভাটারাই বলি আমরা। গুলশান নাকি এটা? বাড়ি ধারা যে। বাড়িটা না। ওকে ম্যাম, আপনার গ্রামের বাড়িটা বলবেন। গ্রামের বাড়ি শরীয়তপুর। গ্রামটা সরি, শরীয়তপুর নড়িয়া। কি নাম বল, বুঝি নাই। নড়িয়া, রয়লো শিকারি অন্তস্থায় দ্বারা নড়িয়া। বানান ঠিক আছে? নড়িয়া শরীয়তপুর। না, ডয়ে শুনুরো না, নড়িয়া। জি। আচ্ছা ম্যাম, আপনার পেশা, আপনি গৃহিণী? হ্যাঁ, আমি গৃহিণী। আচ্ছা, ওর বাবা কি করেন? ব্যবসা করে ওর বাবা। পিতার নাম বলেন। আনোয়ার হোসেন। আচ্ছা, কি ব্যবসা করেন উনি? আমাদের জমি টমি। জমি প্লট। এটা আপনার কত নম্বর সন্তান? আমার বড় সন্তান। আর অন্য সন্তান কয়জন আছে? আরেকজন আছে ছোট, 7 বছর বয়স। ছেলে না মেয়ে? মেয়ে। আচ্ছা ম্যাম, আপনার পড়াশোনা কি? আমি ইন্টার পাস করছি। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন। আমার নাম নিশিতা শেখ। নিশিতা শেখ। জি। আচ্ছা, আমাকে আর একটু বলেন, আপনার এই সমস্যাগুলো মানে একদম ব্যতিক্রম কত বছর বয়স থেকে হচ্ছে ওর? ও এরকম হচ্ছে, 12 পার হয়েছে পরে এরকম হ্যাঁ, হইতেছে। জি জি বলেন। 2 বছর যাবত, মানে সমস্যা 12 বছর পার হয়েছে পরে এরকম হচ্ছে। তখন কোন ক্লাসে পড়ে ও? ও তখন পরে পড়ে। বলবো কি চাও? 12 বছর তখন।
তখন কি মাদ্রাসা পড়তো না স্কুলে পড়তো? জি, ও তখন মাদ্রাসায় পড়তো। কমি মাদ্রাসা না আলিয়া মাদ্রাসা? আলিয়া মাদ্রাসা। আচ্ছা ম্যাম, তারপর হলো এখন কোথায় পড়ে? ও এখন পরে একটা স্কুলে, আমাদের বাসার সামনে। ও গত বছরও মাদ্রাসায় ছিল, মাদ্রাসায় একটু ঝামেলা হয়েছে, বড় ভাইকে বকা দিছে, এই জন্য ব- একটু বর্তমানে স্কুলে সাসপেন্ড করে পড়ছে? দিছে। কোন, সিক্সে পড়ছে না? হ্যাঁ। জি, মাদ্রাসায় কি ঠিক সমস্যা হয়েছিল? ওকে মানে মাদ্রাসা থেকে এনে ওকে আমি 8-এ ভর্তি করছি। মাদ্রাসায় 6-এ উঠেছিল এবার। ও, এখন এইটে ভর্তি, এখন এই অষ্টম শ্রেণী। হ্যাঁ হ্যাঁ, 8-এ পড়ে। আচ্ছা, মাদ্রাসায় কি সমস্যা হয়েছিল? মাদ্রাসায় হচ্ছিল ওই কয়েকদিনের জন্য হিফ যেখানে নিছিল, তো পরে ওর চুল কেটে দিয়েছিল জোর করে বড় ভাইরা। পরে বড় ভাইদের বকা দিছে, ওর জন্য ওকে সাসপেন্ড করে দিয়েছিল মাদ্রাসা। আচ্ছা, হিজ বিভাগে পড়তো। অন্য অন্য শিক্ষার্থীদের সাথে ঝগড়া নাকি? হ্যাঁ। কেমন ঝগড়া করতো বলেন তো? ঝগড়া বলতে ও হচ্ছে মানে কারোর সাথে অত বেশি মিশতে পারে দুষ্টামি না? করতো না, ঝগড়াও করতো না, কিন্তু ওর সাথে কেউ যখন লাগতে আসে তখন আবার ও বেশি একটু কি করে। আপনার মোবাইল মোবাইল নাম্বারটা দিয়েছেন আমাকে? আমাকে একটু মোবাইল হোয়াটসঅ্যাপে, নাম্বারটা দেয়নি। একটু মোবাইল নাম্বারটা দেন, হোয়াটসঅ্যাপে দেন। হুম, দিয়েছি। এটা সাইকিয়াট্রিস্ট তো ছিল। তো ম্যাম আমরা আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি আমরা ইয়া করলাম, এটা আমাদের সাবমিট হয়েছে। তো আপনার এটা মোবাইল নাম্বার, আচ্ছা, তো ঠিক আছে, আমরা পরবর্তী সেশনে যাচ্ছি। আমি লগ ইনে গেলাম। প্যারেন্টিং এর আমাদের সফটওয়্যার আছে। আমি আপনাকে যে যত বিষয়গুলো আলোচনা করব, আমাদের এই সফটওয়্যারের নাম হলো সফটওয়্যারটি হলো 12 নম্বর সফটওয়্যার, এসকেএসএফ কাউন্সিলর অ্যান্ড স্মার্ট শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র। তো আমাদের যারা কাউন্সিলর আছে এবং স্মার্ট শিক্ষক আছে তাদের জন্য এই সফটওয়্যার গাইডলাইনটা। তো এখান থেকে আমরা আপনাকে টোটাল যে বিষয়গুলো আলোচনা করব সব আমাদের এখানে আছে। তো আমরা সব বিষয়গুলো সফটওয়্যার বেস করে ফেলেছি যেন আমরা নির্ভুলভাবে সুন্দরভাবে, হ্যাঁ, ধারাবাহিকভাবে সব বিষয়গুলো আলোচনা করে ফেলতে পারি, করতে পারি, এই কারণে আমরা এটা ব্যবস্থা করেছি। তাছাড়াও আমাদের 87,191টা গ্রামেই আমরা কাউন্সিলিং সেন্টারটা তৈরি করব, প্রস্তুত করবো, মানে বাস্তবায়ন করব। আমরা 1 লক্ষ কাউন্সিলর তৈরি করব। তো আমাদের এই কাউন্সিলররা কিভাবে কাউন্সিলিং করবে, তারাও যেন সহজে কাউন্সিলিংটা করতে পারেন, এই জন্য আমরা টোটাল বিষয়টা এখানে নিশ্চিত করেছি আর কি। এটা আপনাকে ধারণা পাওয়ার জন্য বললাম। তো আপনি খাতা কলম নিয়েছেন তো না? জি। আচ্ছা, তো আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো চিকিৎসা ব্যবস্থাপনাটা জানা।
আপনার ছেলের বুকে ব্যথা করছে, কেন ব্যথা করছে আপনি জানছেন না, আপনি হতাশায় দুশ্চিন্তায় আছেন, কেন আমার ছেলের এত ব্যথা করে, অথবা আপনারই কেন ব্যথা করে আপনি বুঝতে পারছেন না। আপনি হাসপাতালে গেছেন, ডক্টররা পরীক্ষা নিরীক্ষা করে তারা বলল যে আপনার এই সমস্যা আছে, আপনি এই ওষুধগুলো খেতে হবে। হ্যাঁ, তো এই ওষুধগুলো খেতে হবে, এইভাবে কাজ করতে হবে, এইভাবে আপনাকে চলাফেরা করতে হবে, এগুলো খাওয়া যাবে, এগুলো খাওয়া যাবে না, জোরে কথা বলা যাবে না, রাতে জাগা যাবে না, বিভিন্ন ট্রিটমেন্ট দিয়ে দিছে, আপনি সারা বছর সেগুলো ফলো করবেন। তো ঠিক তেমনি আমরা আজকে আপনার সন্তান এমন কেন হচ্ছে, কেন হলো, কিভাবে এটা রিকভারি করবেন, কিভাবে ভালো করবেন, এই সবগুলো বিষয় আমরা ধারাবাহিকভাবে আপনার সাথে আলোচনা করব। তো এর মানে এই নয় যে আপনার বাচ্চা ভালো হয়ে যাবে এখনই। আমরা হলাম, আপনি যেমন আপনার বুকের ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছেন, ডক্টর বলার সাথে সাথে আপনার ভালো হয়ে যান নাই, আপনি হলো ভালো হওয়ার সিস্টেমটা বুঝতে পেরেছেন, সমস্যার সমাধান, সমস্যাগুলো বুঝতে পেরেছেন। তো আমাদের এই সেশনে আপনি এটা বুঝতে পারবেন। আর এরপরে আমি আর আপনি মিলে আপনার বাচ্চাকে আমরা ভালো বানাবো। তো কি প্ল্যানে ভালো বানাবো, কিভাবে কাজ করবো, এই সব কিছু আমরা এখানে আলোচনা করবো। ঠিক আছে ম্যাম, বুঝতে পেরেছেন? প্রথমেই জি। আপনাকে আগে বলি আমাদের মধ্যে মন কিভাবে কাজ করে, ব্রেন কিভাবে কাজ করে, এই বিষয়ে একটু আগে ধারণা দিই। একটা ইমেজ দেখতে পাচ্ছেন তো না? আচ্ছা, এখানে সাদা স্ক্রিন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, একটা ব্রেন আছে কালো অন্ধকার, আর একটা ব্রেন আছে আলোকিত ব্রেন। তো অন্ধকার ব্রেন দিয়ে বোঝানো হয়েছে যে ব্রেনে কোনো জ্ঞান নেই, কোনো মোটিভেশন নাই, কোনো নৈতিক মানবিক মূল্যবোধ নেই, কোনো মানে ভালো কিছু তার ব্রেনের মধ্যে নাই। তো একটা মানুষের ব্রেনের মধ্যে যদি ভালো কিছু না থাকে তাহলে সে ভালো কাজ করবে কিভাবে, ঠিক না? আরেকটা জিনিস দেখাচ্ছে, আরেকটা হ্যাঁ। ব্রেন দেখা যাচ্ছে খুব আলোকিত, হ্যাঁ, ঝলমল করছে। তো আপনি একটি রুমের মধ্যে খুব অন্ধকার, সেই রুমের মধ্যে অনেক সুন্দর করে সাজিয়েছেন। তো আপনার এক আত্মীয়কে দাওয়াত দিয়েছেন, দেখো আমার রুমে কত সুন্দর করে সাজিয়েছি, কিন্তু সেই রুমে কোনো আলো নেই, অন্ধকার। তো সেই অন্ধকার, এখন যদি সেটা অন্ধকার থাকে তাহলে কি আপনার সেই আত্মীয় সেই রুমের ডেকোরেশনটা কি দেখতে পাবে? না, দেখতে পাবো পাবে না। না, হ্যাঁ, অন্ধকার দেখবে, কিছুই দেখতে পাবে না। কিন্তু যদি আলো থাকে তাহলে সব জায়গায় কি ডেকোরেশন আছে সব দেখতে পাবে। তো আমাদের ব্রেনটা এরকম, ব্রেনটা যদি অন্ধকার থাকে, আপনি যত ভালো কথাই বলেন না কেন, যত ভালো কথা শুনান না কেন, যত ভালো জায়গায় নিয়ে যান না কেন, কাজ হবে না, ওর মধ্যে পরিবর্তন আসবে না। তো ব্রেনটা আলোকিত হতে হবে। তো ব্রেনটা আলোকিত হলে অটোমেটিক সে দেখতে পাবে, সে সব বুঝতে পারবে, এবং তার দ্বারা সবকিছু হবে। তো আমাদের আজকের যে সেশন শুরু করেছি, এই কার্যক্রম এসকিউএস কাউন্সিলিং সেন্টারের শুরু এবং শেষ, ফার্স্ট টু লাস্ট, সারাংশ কথাই হলো একটি অন্ধকার ব্রেনকে কিভাবে আমরা আলোকিত করব, এবং আলোকিত করার মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে, আমাদের সন্তানদের জীবনটাকে কিভাবে সুন্দর করব। আমার এতটুকু কথা বুঝতে পেরেছেন? তো আপনি লিখে রাখতে জি। পারেন আলোকিত ও অন্ধকার ব্রেন। হ্যাঁ, এটা কোড করে লিখে রাখেন, সব লিখতে হবে না, জাস্ট যেই যে পয়েন্ট আমরা কথা বলবো সেই পয়েন্টগুলো আপনি লিখে রাখবেন। তাহলে এখন আলোকিত এবং অন্ধকার ব্রেন নিয়ে কথা বলছি। ওকে, আলোকিত ব্রেন কিভাবে হবে, অন্ধকার ব্রেন কিভাবে হয়, সেই বিষয়টা ধারণা দেওয়ার চেষ্টা করব। লেখা কি শেষ করেছেন বলবেন, আবার লেখা অবস্থায় কথা বললে বুঝবেন না, এই জন্য আমি অপেক্ষা করছি। হ্যাঁ, শেষ হয়েছে। একটা গাড়ি দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, এই গাড়ির দুইটা বিষয় নিয়ে এটা আলোচনা, আরেকটু বাম দিকে আনলে ভালো হতো। আরো বড় করব? হ্যাঁ, মানে দেখা যায়, অর্ধেক দেখা যায় স্ক্রিনে। না, অর্ধেক দেখা যাক, গাড়িটা দেখা যায় কিনা। হ্যাঁ, আচ্ছা, একটু এই দেখা গাড়ি যায়। নিয়ে একটা উদাহরণ দেই, বাস্তব উদাহরণ, তাহলে বুঝতে পারবেন। এই যে যে গাড়িটা আছে, গাড়ির একটা ইঞ্জিন আছে, হ্যাঁ, আর একটা আছে হলো ড্রাইভিং অপশন, ড্রাইভার। তো এই গাড়ির ইঞ্জিনটা যত ক্ষমতাশালী হোক না কেন, গাড়ির ড্রাইভার যদি ইঞ্জিন স্টার্ট না দেয় তাহলে কি গাড়ি কোনো কাজ করবে? হুম, হুম, আচ্ছা, ইঞ্জিন স্টার্ট না করলে কোনো কাজ করবে না। আচ্ছা, ইঞ্জিন স্টার্ট করলাম, গাড়ির ইঞ্জিনটা স্টার্ট করলাম, কিন্তু আমি গাড়ির যে অ্যাক্সিলারেটর আছে, গাড়িটা যে দৌড়াবে, সেই জায়গায় চাপ না দিলে গাড়ি কি ভাগবে না এক জায়গায় দাঁড়িয়ে থাকবে? আচ্ছা, দাঁড়িয়ে এক থাকবে। জায়গায় দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, গাড়িটা যদি আমি বেশি ডাইনে ঘুরাই তাহলে খালের মধ্যে পড়ে যাবে, যদি বেশি বামে ঘুরাই তাহলে এটা জঙ্গলের মধ্যে পড়ে যাবে, ঠিক না? তো আমি যদি, আমার হ্যাঁ। ড্রাইভার যদি গাড়িটাকে সঠিকভাবে সঠিক রাস্তায় নিয়ে যেতে চায়,
তাহলে তাকে ব্যালেন্স করতে হবে। কি করতে হবে? বেশি ডাইনে যাওয়া যাবে না, বেশি বামে যাওয়া যাবে না, ঠিক জায়গা মতো চালাতে হবে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, ড্রাইভার খুব বুদ্ধিমান, কিন্তু ইঞ্জিনটা স্টার্ট দিলে স্টার্ট হয় না। তো ড্রাইভারের যতই বুদ্ধিমান আর শক্তিশালী হোক, কোনো কাজ হবে? না, হবে না। কাজ হবে না। আচ্ছা, মাশাল্লাহ, বুঝতে পেরেছেন। তাহলে ইঞ্জিন অনেক শক্তিশালী, এটা ঠিক আছে, কিন্তু ড্রাইভার ছাড়া সে বিকল্প, মানে সে অকেজো। আবার ড্রাইভারও অনেক বুদ্ধিমান, অনেক শক্তিশালী, কিন্তু সে ইঞ্জিন ছাড়াও কি অকেজো। ওকে। তাহলে এখন ওকে। এই দুইটা জিনিস যদি এট এ টাইম কাজ না করে, তাহলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে? যদি একটা কাজ করে আর একটা কাজ না করে, তাহলে আমরা ফলাফল পাবো না। তো দুইটা জিনিস একসাথে কাজ করতে হবে। তো এখন তাহলে আমাদের শরীরের মধ্যে এরকম একজন ড্রাইভার আছে আর একটা ইঞ্জিন আছে। আপনি কি বলতে পারবেন কোনটা ড্রাইভার কোনটা ইঞ্জিন? না বলতে পারলে আমি বলে দিব, অসুবিধা নেই। না, বলতে পারবো না। আচ্ছা, আমাদের এই ব্রেন, আমাদের মাথার ভিতরে যে ব্রেন আছে, সেই ব্রেনটা হলো ইঞ্জিন। ঠিক আছে? আচ্ছা, আপনি এটা লিখেও রাখতে পারেন। হ্যাঁ, আমাদের ইঞ্জিন হলো ব্রেন। তো আমাদের এই ব্রেন, তার নিজস্ব কোনো ক্ষমতা নেই। বুঝতে পেরেছেন? আমাদের ইঞ্জিনের কি কোনো নিজস্ব ক্ষমতা আছে? হুম, ইঞ্জিন কি একা একা চলে স্টার্ট দিয়ে গাড়ি নিয়ে না। চলে যায়? নিজস্ব সমস্যা, মানে নিজস্ব শক্তি নেই, কিন্তু তার শক্তিটা কিন্তু তার কাছে। আর আমাদের বাম দুধের নিচে, আপনি ডান হাত দিয়ে বাম হাতের বুকের নিচে হাত দেন, এই বাম দুধের নিচে আমাদের একটি কলব আছে, হৃদয় আছে, মন আছে। এটাকে বাম দুধের নিচে আল্লাহ তাআলা রেখেছেন। ওকে। এটা হলো আমাদের অন্তর, মন। এটা হলো আমাদের ড্রাইভার। এই মনটা যখন ব্রেনকে বলে, এই ব্রেন তুমি ঘুমাও, তখন ওই ব্রেন সব ঘুমানোর প্রস্তুতি নেয়। ব্রেনের মধ্যে কোটি কোটি নিউরন আছে, সংযোগ, মনে করেন তার আছে আর কি, তার সংযোগ। তো এখন এই তারগুলো মানে একটা একটার সাথে সংযোগ হয়ে, মানে ব্রেনকে ঘুমানোর প্রস্তুতি দেওয়া হয়। তখন ব্রেনটা শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আর যখন ব্রেনকে বলা হয় যে তুমি এখন ঘুমাবে না, এখন তুমি মাঠে খেলতে যাবে, চলো আমি খেলতে চাই, এই মন থেকে যখন এই ব্রেনকে বলা হয়, তখন ব্রেন খেলাধুলার একটা প্রস্তুতি নেয়। আমার এই কথাটা কি বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এটাকে আমরা সহজ, যেমন আপনি ক্লাসে যুক্ত হবেন, এটা আপনি নিয়ত করেছেন, মনে মনে বলেছেন, আপনার মন বলেছে যে আমি এই ক্লাসে যুক্ত হব। তো মনে যখন আপনি বলেছেন ব্রেনকে, তো ব্রেন তখন প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুতি নিয়েছে, একটা রুমে আসছেন, মোবাইলটা হাতে রেখেছেন। ঠিক আছে? ব্রেনটা প্রস্তুতি নেয়। তাহলে আমাদের এই মন আর এই ব্রেন, হ্যাঁ, দুইটা কাজ হলো দুইটার এই গাড়ির মতোই। বুঝতে পেরেছেন? গাড়ির ইঞ্জিন আর ড্রাইভিং অপশনের মতো। তো এখন আমি যদি আমার সন্তান, আমি অথবা আমার সন্তানকে যদি আমি ঠিক করতে চাই, তাহলে সন্তানকে ঠিক করতে হলে কি ঠিক করতে হবে আগে বলেন তো? মানে তার ব্রেনও ঠিক করতে হবে, তার মনও ঠিক করতে হবে। হুম, তাহলে ব্রেন ঠিক আছে কিন্তু মন ঠিক নাই, তাহলে কি ব্রেনে ভালো কাজ করবে? করবে না। তাহলে এখন আমরা যদি হুম, বাচ্চাকে ভালো বানাতে চাই, ওরে যদি প্রতিদিন মারি, ওকে যদি প্রতিদিন বকাঝকা করি, ওরে যদি প্রতিদিন প্রেশার ক্রিয়েট করি, তাহলে ওর মন কি ভালো হবে? কি মনে হয় আপনার? না, ভালো হবে না। ভালো হবে না। আচ্ছা, তাহলে এখন আমাদের এটা হলো চিন্তার বিষয়, হ্যাঁ, যে আমরা বাচ্চার মন এবং ব্রেনকে কিভাবে ভালো করব, এটাই হলো আমাদের আলোচ্য বিষয়। ওকে। তাহলে এই টপিকটা শেষ করলাম, আশা করি বুঝাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। হুম, আচ্ছা। তো ঠিক আছে, এই এতটুকু আমাদের হুম, হলো এটার ভূমিকা বললাম। এখন এরপরে আমি আপনাকে বলছি যে এই আমাদের অনেকগুলো বিষয় এখানে লিখেছি। যদি আপনি বলেন আমি বিষয়গুলো আলোচনা করবো, নাহলে আলোচনা করবো না যদি বুঝা থাকে। যেমন সমস্যা বিষয়ে সমাধানের রূপরেখা জানতে কাউন্সিলরকে কেন টাকা দিতে হবে, এই বিষয়ে কি আপনার কোনো প্রশ্ন আছে? তারপর আমি বলে দিই। মানে এই যে আপনি আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছেন, 5,000 টাকার প্যাকেজে জয়েন করেছেন, এই টাকাটা কেন দিবেন? কারণ হলো, এটা সাধারণ কোনো পরামর্শ নয়। রূপরেখা মানেই শুধু সাধারণ পরামর্শ নয়। এটা হলো একটি সমস্যার গভীর বিশ্লেষণ, আচরণগত মূল্যায়ন, বয়স ভিত্তিক পরিকল্পনা, পরিবার ভিত্তিক গাইডলাইন, ধাপে ধাপে অ্যাকশন প্ল্যান। এগুলো তৈরি করতে সময়, দক্ষতা, অভিজ্ঞতা লাগে। কাউন্সিলর কাউন্সেলিং হলো সময়, জ্ঞান ও গবেষণা ভিত্তিক সেবা। ডাক্তার শুধু প্রেসক্রিপশন লিখতে টাকা নেন না। ডাক্তার যে একটা কাগজ লিখে দেন, ওই কাগজের জন্য 1,500 টাকা নেন না।
বরং তার জীবনে যে ডক্টরি পড়াশোনা করেছেন, সব সমস্যা জেনেছেন, এটা সমাধান জেনেছেন, ওই জিনিসটার জন্য সে টাকা নেন। আইনজীবী শুধু পরামর্শ দিতে ফি নেন, ঠিক তেমনি কাউন্সিলরও তার পেশাগত জ্ঞান ও সময় বিনিময়ে সম্মানী নেন। তো এই জন্য বহু বছরের স্টাডি, কেস অ্যানালাইসিস, বয়স, ব্যক্তি ভিত্তিক পরিকল্পনা তৈরিগুলো অনেক বিষয় আছে। যা হোক, এই কারণে আমরা এই কাউন্সিলরদেরকে আমাদের টাকা দিয়ে এই রেজিস্ট্রেশনটা করে কাজ করতে হবে। গুগল, ইউটিউব পরামর্শ বনাম ব্যক্তিগত কাউন্সিলিং। কারণ গুগলে সবকিছু আপনি পাবেন, কিন্তু কোনটা আপনার দরকার, কিভাবে দরকার, কতটুকু দরকার, কতটুকু আপনি চাবেন, এইগুলো কিন্তু আপনি জানতে পারবেন না। ফ্রি পৃথিবীতে সবকিছু হয়তো পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না, বুঝেও নেওয়া যায় না। আপনি যদি এখন ইউটিউবে লেখেন পেট কেটে কিভাবে অপারেশন করে, সেটাও দেখতে পাবেন, কিন্তু আপনি পারবেন না। তো এই জন্য বলবো যে ভুল গাইডলাইন দিলে ক্ষতি বেশি হতে পারে, অনেক অসুবিধা হতে পারে। এই জন্য ইসলামী দৃষ্টিকোণ থেকে জ্ঞানীর পরামর্শের মূল্য আছে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? তো এই জন্য বিশেষজ্ঞদের জ্ঞান, অভিজ্ঞতা, পরামর্শের মূল্য দেওয়া স্বাভাবিক ও ন্যায্য। ঠিক আছে? তো যাই হোক, এতটুকু বিষয় আলোচনা করলাম। আমাদের ক্লাসটা যদি কেটে যায়, হ্যাঁ, আমরা আবার দ্বিতীয় সেশনে আপনাকে আবার লিঙ্ক দিব, আবার জয়েন করবেন, অসুবিধা নেই। ওকে? তাহলে আমরা এই বিষয়টা আজকে এই এতটুকু একটা টপিক বুঝালাম, যে সমস্যা জানতে কেন আমাদের কাউন্সিলিং টাকা লাগবে। দ্বিতীয় আরেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি, আপনি এগুলো একটু নোট করে রাখবেন, শুধু জাস্ট সংক্ষিপ্ত বিষয়টা। এই ছবিটা কি দেখতে পাচ্ছেন? ছবিটা দেখা যাচ্ছে তো, না? আগের ছবি। হ্যাঁ, একটা ছবি দেখা যাচ্ছে। ছবিটা মানে একটা ব্রেনের ছবি দেখা যাচ্ছে, আর একটা লোক একটা একটা রশি রশি এরকম ভাবে ইয়া করছে আর কি, মানে নাচাচ্ছে। এই রশিটা শেষ মাথা পর্যন্ত নাচছে। আমার কথা বুঝতে পেরেছেন? এখন আপনি একটা রশি, একটা নরম রশিকে জি। কিভাবে নাড়াবেন? একটা লাঠিকে না আপনি লাড়াতে পারবেন, লাঠি উঁচা করলে উঁচা হবে, নিচা করলে নিচা হবে, ডানে বামে নিতে পারবেন, কারণ ওটা শক্ত। কিন্তু এটা রশি কিভাবে, এত লম্বা রশি এভাবে ডানে বামে কিভাবে হবে? এটা একটা ব্যায়াম, হ্যাঁ, এটা একটা দক্ষতা আছে এখানে। তো এই ছবিতে বোঝানো হয়েছে, আমরা পৃথিবীতে যত কাজ করি, এই সব কাজ 80% এটা ব্রেন কাজ করে। আর 20% যা দেখছি আমরা, এটা 20% কাজ। আমি উদাহরণ দিয়ে বলছি, আপনি বাসায় দাওয়াত দিয়েছেন, একটা আকিকার অনুষ্ঠান করছেন, অনুষ্ঠানে আপনার পরিবারের আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়েছেন। তো আপনি রান্না করে, বাজার থেকে বাজার এনে রান্না করে তাদেরকে খাইয়ে দিয়েছেন, এই টোটাল কাজটা হলো 20% কাজ। আর আপনি ব্রেনে এটা নিয়ত করেছেন, এটার জন্য পরিকল্পনা করেছেন, কত টাকার বাজার করবেন, কাদেরকে দাওয়াত দিবেন, কিভাবে বাজার আনবেন, কিভাবে রান্না করবেন, কিভাবে খাওয়াবেন, কিভাবে মেহমানদের বিদায় দিবেন। এই যে যে আপনি একটা A to Z চিন্তা করেছেন, এই পুরা চিন্তাটা হলো 80%। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তো এখন আমাদের যদি যে কোনো কাজের 80% যদি ব্রেনে হয়, তা আমি আপনার সন্তান, আমরা আপনার সন্তানকে যে ভালো বানাই ফেলবো, তো এটা কি আমরা শারীরিক ভাবে, ওখানে কি আমাদের এত 100% কাজ আছে? কত পার্সেন্ট কাজ আছে বলে? 20%। হ্যাঁ, না, ওখানে আমাদের 20% কাজ আছে মাত্র। আর 80% কাজ ব্রেনে করতে হবে। কিন্তু আমরা ভুল করছি এইটাই, আমরা ব্রেনে কোনো কাজ করছি না, সব কাজ ওই 20%-এর মধ্যেই আমরা সব কাজ মানে আশা করছি। এখন আপনি কোনো একটা কাজের যদি 20% কাজ করেন, আর আপনি যদি 100% রেজাল্ট চান, তাহলে কি কখনো আপনি পাবেন রেজাল্ট? না, জানি না। পাবো না। তাহলে আপনি গ্লাসে পানি ভরলেন না, কিন্তু আশা করলেন পানি, হ্যাঁ। আপনার ভাতে, চুলায় ভাত বসালেন, আশা করলেন বিরিয়ানি। আপনি রান্না করলেন খিচুড়ি, এখন আশা করলেন বিরিয়ানি, তাহলে কি হবে? হবে না, এটা বোকামি, কারণ আমরা যা করেছি সেটাই তো হবে। তো আমরা আমাদের সন্তানকে যে বিপর্যয়ের মুখে তারা মানে এখন পড়েছে, তো আমরা এই সবগুলো সমস্যায় গায়ের জোরে, হ্যাঁ, নিজের গতানুগতিক ভাবে আমরা এটাকে ঠিক করে ফেলার চেষ্টা করছি। এই জন্য এটা ঠিক হচ্ছে না, বরং আরো নষ্ট হয়ে যাচ্ছে। সন্তান যত বড় হচ্ছে, যত ক্লাসে উঠছে, সে তত নষ্ট হয়ে যাচ্ছে। এতটুকু তো বুঝতে পেরেছেন না? তো আমাদেরকে আসলে করতে হবে কি, আসলে করতে জি। হবে ব্রেন দিয়ে। এই যে আপনি আজকে আমার ক্লাসে যুক্ত হয়েছেন, তো এই ক্লাসে পরিকল্পনা করতে হবে আপনাকে। তাহলে আমার এই ক্লাসের মানে উদ্দেশ্য হলো যে 83% বা 80% অভ্যন্তরীণ লড়াই,
মানসিক শক্তি যে কোনো কাজে সফল হওয়ার জন্য 80% নির্ভর করে আপনার মানসিকতা, ধৈর্য, আত্মবিশ্বাস এবং শৃঙ্খলার উপর। এখন যদি আপনার মানসিকতা ঠিক না থাকে, ধৈর্য না থাকে, আত্মবিশ্বাস না থাকে, শৃঙ্খলা যদি আপনি অর্জন করতে না পারেন, তাহলে কি আমরা আপনার এই সন্তানকে ভালো বানাতে পারবো না। আমার কথা কি বুঝে ফেলছেন? নিজের সাথে যুদ্ধ, ভয়, অলসতা এবং নেতিবাচক চিন্তাকে জয় করাই জি হলো আসল বুঝেছি। চেন। আপনার মন যদি শক্তিশালী হয় তবে শরীর এবং প্রস্তুত পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। এখন আপনি যদি বলেন না ইনশাল্লাহ আমার ছেলেকে আমি ভালো বানাই ফেলতে পারবো, ভালো বানাইতে হয়তো আমার যা যা বুদ্ধি পরামর্শ দরকার এটা আমি অর্জন করতেই পারবো, এই রকম মন মানসিকতা যদি আপনি সেট করেন, এরপর পরিকল্পনা করেন, ডিসিপ্লিন এবং যদি লেগে থাকেন, তাহলে আপনার সন্তান ভালো হয়ে যাবে। আমরা ভালো ফেলে বানাই ফেলতে পারবো, আমি আর আপনি। 20% লড়াই হলো যে একজন দড়ি দিয়ে ব্যায়াম করতে দেখা যাচ্ছে, এর অর্থ হলো শারীরিক পরিশ্রম ও কৌশল। বাহ্যিক লড়াই বলতে আমরা কাজের দক্ষতা, শারীরিক পরিশ্রম ও টেকনিক্যাল জ্ঞানকে বোঝায়। হ্যাঁ, এটি প্রয়োজনীয় কিন্তু মানসিক সংকল্প ছাড়া এটি পর্যাপ্ত নয়। কর্মপ্রক্রিয়া এটি হলো আপনার লক্ষ্যের বাস্তব রূপায়ণ। আপনি যখন মানসিকভাবে স্থির থাকেন তখন এই 20% কাজ আপনার জন্য অনেক সহজ হয়ে যায়। মূল শিক্ষা, আমরা অনেক সময় শুধু কঠোর পরিশ্রম নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আমাদের চিন্তা ভাবনা বা মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেই না। এই ছবিটি আমাদেরকে তা মনে করে দিচ্ছে যে কোনো যুদ্ধে জয়লাভ করার আগে সেটি প্রথমে মনের ভেতরে জিততে হয়। আপনি এটি যুদ্ধ করবেন, একটা কাজ করবেন, সেটা মন দিয়ে আগে পুরা কল্পনা করে চিন্তা করে এটাকে সাজাতে হয়। আপনার মানসিকতা বা মাইন্ডসেট যদি শক্তিশালী হয় তবে বাইরের বাধাগুলো যতই কঠিন হোক না কেন, এটা পরিবর্তন অতিক্রম করা মাত্র সময়ের ব্যাপার। ম্যাম, আমার এতটুকু কথা বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তো এতটুকু যদি বুঝতে পারেন, এখন আমি প্রশ্ন করছি, হ্যাঁ, আমার পুরা আলোচনা সারাংশ। তাহলে আমরা এখানে আলোচনা করলাম যে আমরা যদি আমাদের যে কোনো কাজ করতে চাই, তার জন্য আমাদের একটা ব্রেন দরকার, একটা মন দরকার। এই মনের একটা ইচ্ছা থাকতে হবে, ব্রেনের এই কথাটা আসতে হবে, আর এই ব্রেনটাকে আমাদের আলোকিত করতে হবে। এই ব্রেন আলোকিত হবে কিভাবে? এই ব্রেন আলোকিত হওয়ার একমাত্র উপায় হলো ব্রেনের মধ্যে তার সুই দিয়ে আমরা ব্রেনকে আলোকিত করতে পারবো না। ব্রেনে মেডিসিন দিয়ে কি আলোকিত করা যাবে? এখন কোনো অভিভাবক তার বাচ্চা বেশি দুষ্ট, এখন যদি তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় তাহলে কি পরিবর্তন হবে? কি বলেন ম্যাম, আমার কথা কি বুঝতেছেন? জি ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন? তো আমাদের এখানে মূল কথা হলো যে ব্রেন আলোকিত করার একমাত্র বুঝতে উপায় পারছিলাম। হলো, জি বুঝতে পারছেন ম্যাম? আমাদের ব্রেন আলোকিত কিভাবে হবে? এই ব্রেন আপনারটা আলোকিত হচ্ছে এখন কাউন্সেলিং এর মাধ্যমে। আমাদের এই কাউন্সেলিং ছাড়া ব্রেনকে আলোকিত করার আর কোনো মাধ্যম নাই। কোনো মেডিসিন যদি দিয়ে দেই, তাহলে কোনো তাবিজ যদি দিয়ে দেই, কোনো ফু যদি দিয়ে দেই, ফু, তাবিজ, তারপর মেডিসিন, হ্যাঁ, মার ধর, এই সমস্ত কাজ যদি করি তাহলে আমার এই ব্রেন আলোকিত হবে না আমার সন্তানের। এই ব্রেনকে আলোকিত করার জন্য একমাত্র উপায় হলো কাউন্সেলিং। রসুল্লাহ সাল্লাহ আলিয়া